দূরদেশে বসবাসকারী বাংলাদেশী অর্থাৎ আপনাদের কথা বলছি আমরা ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না এবং আশা নিরাশার কথা আপনাদের সামনে সবার সামনে তুলে ধরতে আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে বাংলাদেশের মানুষগুলো মানে আপনারা যারা যাচ্ছেন তারা মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই, আমি মজুমদার জুয়েল। বিশ্বের বুকে বাংলাকে যেসব মানুষ চেনাচ্ছেন, জানাচ্ছেন, সেই সংখ্যাটা নিতান্ত কম নয়। কি রাজনীতি, কি অর্থনীতি, কি মানব কল্যাণ, সবখানেই প্রবাসী বাংলাদেশিরা নিজেদেরকে স্বাক্ষর রাখছেন নিজের মতো করে। এবার তাদের তিনজনের গল্প শোনাবো। সিঙ্গাপুরের প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি যুবক নাজমুল খান। অভিবাসীদের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাশ্রমে কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। পেয়েছেন ইনভিজিবল হিরোর পদকও। মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ডপ্রাপ্ত নাজমুল খান সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাসরত একজন বাংলাদেশি নাগরিক। তিনি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। পেশাগত কাজের পাশাপাশি তিনি 24 এশিয়া নামের স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করেন। 176 দেশ ভ্রমণের ঐতিহাসিক রেকর্ড গড়লেন বাংলাদেশি নাজমুন নাহার। প্রথম বাংলাদেশি হিসেবে এই দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। নাজমুন নাহার বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখে এভাবেই দুর্বার গতিতে লাল সবুজের পতাকা ও বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন মানুষের মাঝে। নাজমুন নাহার একজন হারনামানা দুর্বার নারী। বহু প্রতিকূলতার মাঝে পৃথিবী ভ্রমণ করেছেন। যুগান্তরের ঘূর্ণিপাকে সকল শঙ্কা ভয়কে উপেক্ষা করে মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে এগিয়ে চলেছেন পৃথিবীর পথে পথে। আয়েশা চৌধুরী একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনীতিক, যিনি 2002 সাল থেকে যুক্তরাজ্যের নিউ হ্যাম্পবরোর বেকটন ওয়ার্ডের লেবার পার্টির কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বেকটনের স্থায়ী বাসিন্দা এবং স্থানীয় স্কুল গভর্নর হিসেবেও কাজ করেছেন, যেখানে তার সন্তানরাও স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছে। ডিবিসি নিউজ ডেস্ক। এই যে তিনজনের কথা বললাম, এই তিনজনের সাথে আরও কথা বলবো। আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে সাবেক কাউন্সিলর, ব্রিটিশ রাজনীতিবিদ ও অ্যানথ্রোপোলজিস্ট আয়েশা চৌধুরী। আছেন বাংলাদেশের প্রথম পতাকাবাহী বিশ্বজয়ী পরিব্রাজক নাজমুন নাহার এবং সিঙ্গাপুরের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার বিজয়ী নাজমুল খান। আপনাদের তিনজনকে স্বাগত জানাই এবং অভিনন্দন, আপনাদেরকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্যে। আমি একটু নাজমুন নাহারকে দিয়ে শুরু করি। নাজমুন নাহার, আপনি 178টি দেশ এর মধ্যে ভ্রমণ করে ফেলেছেন। মানে বিশ্বে আর বোধহয় অল্প কয়েকটা দেশ আছে আপনার ভ্রমণ শেষ করার জন্য। আপনার সে জার্নিটার একটু ছোট করে একটু শুনবো, যে কি করে মাথায় এলো সারা বিশ্ব আপনি ভ্রমণ করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি পৃথিবী ভ্রমণ করছি খুব ছোটবেলা থেকে বলা যায়। সেটা ছিল অ্যাকচুয়ালি আমার চিন্তায়, মনে মনে, যে আমার স্বপ্নের ভেতর। কিন্তু 2000 সালে আমার প্রথম বিশ্ব ভ্রমণ শুরু হয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে। সেই যাত্রাটা কিন্তু এতটা সহজ ছিল না। আজ থেকে 25 বছর আগে যখন আমি পৃথিবী ভ্রমণের জন্য আমি পা রাখি ইন্ডিয়াতে, এবং সেটা ছিল অত্যন্ত দুর্বার এবং কঠিন সংগ্রাম, সামাজিক বাধা, পারিবারিক নানা ধরনের জটিলতা, সবকিছুকে অতিক্রম করে আমাকে বিশ্ব ভ্রমণ শুরু করতে হয়েছে। কিন্তু তার আগের যেই বিষয়টা ছিল, সেটা আমি ছোটবেলা থেকে আমি খুব পড়ুয়া টাইপের ছিলাম, যে আমি বইয়ের মধ্যে আমি নিজেকে খুঁজে পেতাম যে ভ্রমণ বিষয়ক যে বইগুলো ছিল সেগুলো আমার কাছে খুবই ভালো লাগতো। সেগুলো আমি পড়েছি, দ্য আলকেমিস্ট, ছবির দেশে কবিতার দেশে, এছাড়াও বিভিন্ন ধরনের যে বইগুলো যেগুলো আমাকে অনুপ্রাণিত করতো। আর আমার বাবার মুখে দাদার অনেক গল্প আমি শুনতাম, যে গল্পগুলো আমাকে উৎসাহিত করতো। আমার দাদা 1926 থেকে 31 সাল পর্যন্ত আরব ভূখণ্ডের অনেক দেশ উনি ভ্রমণ করেছেন, কখনো ঘোড়ায় চড়ে, পায়ে হেঁটে, জাহাজে করে। সেই গল্পগুলো আমাকে উৎসাহিত করতো। এভাবে আমি নিজেকে খুঁজে পাই। তারপর 2000 সালে যখন আমার ইন্ডিয়া ভ্রমণের মাধ্যমে আমার পৃথিবী ভ্রমণ শুরু হয়, সেই থেকে আজ পর্যন্ত আমার যে ভ্রমণটা, এই ভ্রমণটা কিন্তু
কখনো দুর্বর পাহাড় আমাকে অতিক্রম করতে হয়েছে। 14,200 ফিট টপ অফ দ্য মাউন্টেনে উঠতে যেয়ে আমি শ্বাসকষ্টে আমি মরে যেতে লেগেছিলাম। তারপর ছিনতাইকারীর মুখোমুখি পড়েছি গুয়াতেমালায়। কোস্টারিকাতে গুয়ান ক্যাসেল যে নদী আছে সেটার মধ্যে আমি আটকা পড়ে পানির স্রোতে ভেসে যে আমি সাউথ প্যাসিফিকের মধ্যে পড়তে যেয়ে যে একজন ভদ্রলোক এসে আমাকে বাঁচিয়েছেন সেখান থেকে। তারপর জঙ্গলের মধ্যে আটকা পড়েছি আফ্রিকাতে, আফ্রিকার গিনি কোনাক্রির জঙ্গলে, যেটা মালি বর্ডারের কাছাকাছি। সেখানে কিডন্যাপিং হয়। সেই জোনের মধ্যে ভয়ঙ্কর সে মধ্যরাতে জঙ্গলের ভিতর যখন আটকা পড়েছি তখন ভেবেছি হয়তো আর বেঁচে ফিরে আসবো না। সেখানে অনেক বন্য প্রাণী ছিল। তারপর সারা রাত হেঁটে হেঁটে ভোরবেলা গিয়ে এক আদিবাসী বাসায় আশ্রয় নিয়েছি। এভাবে নানা ধরনের প্রতিকূলতা আমাকে পোহাতে হয়েছে। রিসেন্টলি আমি যে ট্রাভেল করেছি পাপুয়া নিউগিনি, সেখানে অনেক ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে যে কোনো সময় মানুষের মৃত্যু হয়ে যেতে পারে রাস্তা দিয়ে হাঁটলে। আমি কেন, টুরিস্ট পরের কথা, কিন্তু লোকাল পিপলও কিন্তু অনেক সময় জানের ভয় নিয়ে থাকে। সেই সমস্ত জায়গাও কিন্তু আমাকে যেতে হয়েছে। এছাড়া অনেক হাই মাউন্ট সামিট যেগুলো ছিল, যেমন কিরগিজস্তানের আলার্চা মাউন্টেন, তারপরে জর্জিয়ার সনেতি প্রদেশে যে মাউন্টেন গুলো সেগুলো আমি ট্রাভেল করেছি। এবং দুর্গম যে পথগুলো সেখানে আমি সমস্ত জায়গার মধ্যে লাল সবুজের পতাকা আমি বহন করেছি। এটা সহজ ছিল না, এটা অনেক কঠিন ছিল। কিন্তু সব কঠিনের মাঝে আমি যখনই লাল সবুজের পতাকা আমি উত্তোলন করেছি কোনো হাই সামিটে, তখন আমার চোখ দিয়ে পানি পড়েছে। আমি ফিল করতাম সব সময় যে এই লাল সবুজের সাথে 18 কোটি মানুষ আমার সাথে আছে, এবং সেই শক্তি, সেই প্রেরণা আমার ভিতরে সবসময় কাজ করতো। এবং এভাবে কিন্তু আমি সামনের পথগুলো আমি এগিয়ে যেতাম, যে সমস্ত দেওয়ালকে ভেঙে ভেঙে যে আমি একটি দেশ যাচ্ছি, অর্থাৎ একটি দেওয়ালকে আমি ভাঙছি। সমুদ্র উত্তাল ঢেউর মাঝে কখনো পড়েছি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে, আবার কখনো আমি রাতের বেলা মধ্যরাতে হয়তো আমি এয়ারপোর্টে আমাকে থাকতে হয়েছে ভোরবেলা পর্যন্ত। তারপর জঙ্গলের মধ্যে তো আটকা পড়ে এরপর গরু কাঁচা মাংস খেয়ে থাকতে হয়েছে। এরপর মাদাগাস্কারে যখন গিয়েছি সেখানে মানুষের দুর্দশা দৈন্য এগুলো দেখেছি। অর্থাৎ মানুষের মাঝেও মানবতা, তারপরে হচ্ছে মানুষের মাঝে মানবতাহীন যে সমাজ ব্যবস্থা, সকল কিছুর মাঝে কঠিন যে চ্যালেঞ্জ গুলো পৃথিবীতে মানুষ মোকাবেলা করছে সেগুলো কিন্তু সেগুলো আপনি দেখে এসেছেন। জি, আপনার কাছে আসবো আবারও। আমি একটু নাজমুল খানের কাছে যাব। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড বিজয়ী, সিঙ্গাপুরে ইনভিজিবল হিরোর পদক পেয়েছেন আপনি। আপনার কিছু গল্প আমি শুনেছি যে একজন, সম্ভবত আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় এক মায়ের কাছ থেকে তার ছেলের জন্য একটা খাবার নিয়ে গেছিলেন, কিন্তু সে ছেলেটা যখন তার খাবারটা পেয়েছিল ততদিনে তার মা মারা গেছেন। এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনি 24 এশিয়া তৈরি করেছেন, তাই কি? জি, প্রথমে ধন্যবাদ দিচ্ছি আপনাকে এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য, এবং আমার সিনিয়র ম্যাডাম আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করার জন্য। সো বিষয়টা ছিল এরকম, আমি আসলে বাংলাদেশে পড়াশোনা করেছি, বাংলাদেশে ব্যাচেলর ডিগ্রি করে সিঙ্গাপুরে এসে জব করা শুরু করলাম। তো 2007-এ আমি একবার ঢাকা থেকে সিঙ্গাপুর আসছিলাম। তো আসার পথে ঢাকা এয়ারপোর্টে আমি লক্ষ্য করলাম একজন মহিলা একটা প্লাস্টিকের বাস্কেট নিয়ে এক কর্নার থেকে আরেক কর্নার ছুটছেন। তো আমি খেয়াল করলাম উনি হয়তো হারিয়ে গেছেন অথবা কাউকে খুঁজছেন। তো আমি এগিয়ে যে জাস্ট এয়ারপোর্টে ঢোকার আগে আমি ম্যাডামকে ওনাকে সালাম দিলাম যে আন্টি আপনি কি কাউকে খুঁজছেন, আমার কাছে ফোন আছে, আপনি চাইলে কল করতে পারেন ওনাকে। তো উনি আমাকে বললেন যে উনি অ্যাকচুয়ালি এমন কাউকে খুঁজছেন যে সিঙ্গাপুরে যাচ্ছে, উনি একটা কিছু দিতে যাচ্ছেন ওনার ছেলের জন্য। তো আমি হেসে বললাম যে আন্টি আমি আসলে সিঙ্গাপুরে যাচ্ছি, তো আপনি কি দেবেন আমি নিতে পারবো। তো উনি আমাকে একটা কাগজ ধরিয়ে বললেন যে এটা ওনার ছেলের নাম এবং নাম্বার। উনি পিঠা বানিয়েছেন বক্সের মধ্যে, বললেন যে এই পিঠাগুলো উনি ওনার ছেলের কাছে পাঠাতে যাচ্ছেন, উনি ওটা তার একমাত্র ছেলে। তো আমি সাথে সাথে তখন সিঙ্গাপুরে একটা রোমিং ফোন ইউজ করতেছিলাম, সিঙ্গটেল। আমি বললাম যে আন্টি আমাকে 1 মিনিট সময় দেবেন, আমি আপনার ছেলেকে কানেক্ট করে দিচ্ছি। আমি কল করে ছেলেকে সালাম দিলাম এবং বললাম যে আপনার আম্মুর সাথে কথা বলেন। তো ওনার কথা বলার পরে উনি বেশ অবাক হলেন। তো আমি বেসিক্যালি আর একটা কমফোর্ট জোন দিলাম যে ওনাকে যে খাবারটা আমি রিসিভ করছি এটা ডেফিনেটলি ওনার ছেলের কাছে আমি ডেলিভার করবো। তো আন্টিকে আমি অভয় দিলাম, বললাম যে আন্টি কোনো সমস্যা নেই, আর ওনার ছেলের সাথে কথা বলে নিলাম যে আপনি কোথায় কাজ করেন কিংবা কখন আপনার সাথে দেখা করতে পারবো। তো উনি বললেন যে উনি সিঙ্গাপুরে ম্যারিনা বে এখানে নতুন একটা হোটেল হচ্ছে, ম্যারিনা বে স্যান্ড, ওটা কনস্ট্রাকশন সাইটে কাজ করেন, উনি সন্ধ্যা 6টার পরে ফ্রি থাকেন। তো আমি বললাম ঠিক আছে, আমি তো মিড নাইটে ফ্লাইট ধরতেছি সিঙ্গাপুর এয়ারলাইন্স, আর্লি মর্নিং সিঙ্গাপুরে পৌঁছাবো, আমি 6টার পরে আমি আপনাকে ম্যারিনা বে স্যান্ডে ওখানে খুঁজে এই খাবারগুলো ডেলিভার করবো।
তো আন্টি 5 মিনিট সালাম করে দোয়া নিয়ে চলে গেলাম। তো আন্টি খুব খুশি হলেন যে উনি এমন একজন নির্ভরযোগ্য মানুষ পাইছেন যে তার ছেলের সাথেও কথা বলে দিয়েছেন। তো আন্টির সাথে বিদায় নিয়ে আমি খাবারটা নিয়ে পরের দিন সিঙ্গাপুরে চলে আসার পর, আর যেহেতু আর্লি মর্নিং ফ্লাইটে আসছিলাম, আমি খাবারটা ফ্রিজে রেখে দিয়ে বিকেলবেলা মেরিনা বে সানি ওনার ছেলেকে খুঁজতে গেলাম। আমি অনেকক্ষণ কল দিয়েও ওনার ছেলে পাচ্ছিলাম না ফোনে। তো পরে যে আশেপাশের সুপারভাইজারকে রিকোয়েস্ট করে আমি খোঁজ দিয়ে জানতে পারলাম যে বাংলাদেশি যে ছেলেটা তাকে আমি খুঁজতেছি উনি এখনো কনস্ট্রাকশন সাইডে উপরে 7 তলার উপরে কাজ করতেছেন। তো আমাকে একজন সুপারভাইজার বললেন যে ইয়েলো টি শার্ট পরা যে ছেলেটা ওখানে কাজ করতেছে, ওটাই হচ্ছে ওই লোকটা যাকে আপনি খুঁজতেছিলেন। আমি বললাম যে আমি পিঠেগুলো নিয়ে আসছি, আমি চাচ্ছি যে উনি একটা পিঠে খেয়ে টেস্ট করুক এবং ওনার মার সাথে কথা বলুক, ওনাকে কেউ কোনোভাবে নিচে নামানো যাবে কিনা কিংবা আমি কথা বলতে পারবো কিনা। তো উনি এরপর উপর থেকে একটা গ্যালন বড় প্লাস্টিকের জার নামিয়ে দিলেন। আমি ওই পিঠাটা এবং আমার ফোনটা, আমি বললাম যে ঢাকা থেকে আমি আন্টির একটা গ্রামীণ ফোনের নাম্বার নিয়ে আসছিলাম যাতে ওনার সাথে যোগাযোগ করা যায়। আমি ওই ফোন নাম্বারে কল দিয়ে আমি ফোন এবং পিঠাটা দিয়ে ওনাকে দিয়ে দিলাম। তো ওনারা দৌড়ে দিয়ে উপরে নিয়ে গেলেন। তো তারপর হচ্ছে যে আমি অনেকক্ষণ নিচে বসে আছি, যে আমার প্রায় 20-30 মিনিট হয়ে গেছে। আমি একটু ভয় পাচ্ছি যে এত লম্বা সময় কি রবি কল কথা বলতেছি কি না, তো আমার অনেক বিল আসবে। আমি সুপারভাইজারকে বললাম ভাই আমি তো চলে যাবো, তো ওনাকে একটু নিচে নামানো যায় কিনা, কথা বলতে যাচ্ছি। তো সুপারভাইজার ওয়াকিটা কিন্তু বলে দিলেন ওকে নিচে নামতে। পরে অনেকক্ষণ পরে উনি ভদ্রলোকটা নিচে নামছেন। তো আমি যে ওনার সাথে সালাম দিয়ে কথা বললাম যে হ্যাঁ আমার ফোনটা নিতে যাচ্ছি, আমি চলে যাবো, খাবারগুলো কেমন ছিল। তো খেয়াল করলাম উনি অধরে কাঁদছেন। আমি যে সালাম দিয়ে বললাম হয়তো অনেকদিন মাকে মিস করতেছে, স্বাভাবিক কারণে মায়ের হাতে রান্না খাচ্ছেন। আমি বললাম যে ভাইয়া আমিও আপনার মতো একজন প্রবাসী, আমারও মা দেশে, আমারও কষ্ট লাগে মার জন্য। তো সমস্যা নেই, আপনি ফোনে কথা বলেন। তো আমি দেখলাম যে পাশে ফোনের এখনো লাইন আছে, অনেকক্ষণ হয়ে গেছে, রোমিং কল চলতেছে। আমি একটু ফোনটা নিয়ে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ও পাশ থেকে একজন মেয়ে বললেন, আমি বললাম আমি আন্টির সাথে কথা বলতে যাচ্ছি, আমার নাম নাজমুল, আমি গতকালকে আন্টির কাছ থেকে পিঠাগুলো নিয়ে আসছিলাম। তো পাশ থেকে একজন মানে মেয়ে বললেন যে আন্টি আর বেঁচে নেই, মারা গেছে কালকে রাতে। তো আমার এত খারাপ লাগলো, আমার এত কষ্ট লাগলো যে আমি যে মাকে আমি তার আগের দিন রাত্রেবেলা আমি 5 ওয়াক্ত সালাম করছিলাম আর দোয়া নিয়ে আসছি, সেই মা উনি আর বেঁচে নেই। মানে হতে পারতো সেটা আমার নিজের মা। আমি এই জায়গাটা এই ইন্সপিরেশন থেকে এরপরে যে পরবর্তী কাজগুলো সেই জায়গাটা আপনার কাছে আবারও আসবো। আমি একটু আয়েশা চৌধুরী আপনার কাছ থেকে আসি। আয়েশা চৌধুরী, আপনি বহু বছর ধরে লন্ডনে আছেন, সেখানে ব্যবসা করছেন, সেখানে শিক্ষার সঙ্গে জড়িত আছেন, পাশাপাশি রাজনীতিও করেন। মানে এত কিছুর সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহটা কি করে হলো? মানে সাধারণত হয় না, একজন বাংলাদেশি প্রবাসী যখন যায় তখন গৃহবধূ বা এরকম, বিশেষ করে আপনারা যখন গেছেন তখন তো সামাজিক পরিবেশটা ওই রকমই ছিল, সেখান থেকে উঠে এসে লাইমলাইটে আসা, সেই চিন্তাটা কিভাবে আসলো? ধন্যবাদ। আমি অনেক এক্সাইটেড হয়ে আপনার প্রোগ্রামে যোগ দিয়েছি, কিন্তু নাজমুল ভাইয়ের এই গল্পটা শুনে না আমি আসলে কিন্তু ইমোশনাল হয়ে গেছি। আর তারপরেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আর এই সুন্দর দুইজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনার প্রশ্ন, হ্যাঁ আমি কিন্তু এখন ওই গল্পের মধ্যেই রয়ে গেছি আর কি, অনেক স্যাড স্টোরি। আমার বয়স ছিল 16 বছর, জাস্ট মাধ্যমিক স্কুল শেষ করে বাবা মার সাথে লন্ডনে 90-এর প্রথমে চলে আসলাম। সবার মতো আমিও অনেক স্বপ্ন, ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি, কিন্তু যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি, কেন জানি আমার মনে হয়েছিল তখন, আমি ওই ছোটবেলার কথা বলছি আর কি, যে বাংলাদেশের মেয়েরা একটা পুরুষ শাসিত সমাজে আছে, এখানে আমাদের মতো মেয়েরা যাদের সুযোগ আছে একটু ভিন্ন কিছু করার প্রয়োজন আমাদের, যেখানে আমরা প্রমাণ করতে পারি যে ছেলেরা যে কাজ করবে মেয়েরাও সেটা করতে পারে। ওই কথা মনে রেখে আমি কনস্ট্রাকশনের উপর পড়াশোনা শুরু করলাম। অবভিয়াসলি ব্রিটেনে আমি প্রথম এসেছি, ল্যাঙ্গুয়েজ কালচার দুটোই আমার জন্য নতুন, বাট সাহস ছিল, আমার বাবা মায়ের সাপোর্ট, আমার ছোট ভাই বোন, আমি ভাই বোনের মধ্যে বড় ছিলাম। কনস্ট্রাকশন পড়ার পাশাপাশি দেখলাম আমার বাবা ছিলেন একজন সোশ্যাল ওয়ার্কার, 26 ইয়ার্স হয়ে গেছে, উনি মারা গেছেন। তো সোশ্যাল ওয়ার্কার বাবার সাথে দেখে দেখে কিছু কমিউনিটি ওয়ার্ক করতাম এজ এ টিনেজার। ওইদিকে আমি কনস্ট্রাকশনের উপর ডিপ্লোমাটা করলাম, যেহেতু আমার GCSE ছিল না এখানে ইংল্যান্ডে,
সুতরাং আমি সরাসরি এ লেভেল করতে পারিনি, আমাকে ডিপ্লোমা করতে হয়েছে। বাবার সাথে কিন্তু কমিউনিটি ওয়ার্ক করে করে আমি যেটা লক্ষ্য করলাম যে শুধু বাংলাদেশে না, প্রত্যেক জায়গায় কিন্তু নারীরা অনেক নিচে রয়ে গেছে আমাদের কথা বোঝার, এবং এটা শুধু বাংলাদেশি কমিউনিটি না, প্রত্যেকটা কমিউনিটিতেই সমান। আর ইংল্যান্ডের যে এলাকায় আমি এসেছি নিউহামে, সেটা হচ্ছে মাল্টি কালচারাল, বিশ্বের সব জায়গার মানুষ আছে। তো সুতরাং আমার একটা অভিজ্ঞতা হয়ে গেল, অন্যান্য কালচারাল মানুষের সাথে কথা বলে দেখে তাদের সমস্যা বাংলাদেশি মানুষের সমস্যার চেয়ে ভিন্ন না। আর বাবার উৎসাহ পেয়ে আমি শুরু করলাম তখন কনস্ট্রাকশন, আমি আর্কিটেক্ট হতে চেয়েছিলাম। বাবা বলেছিলেন যে বিল্ডিং ডিজাইনের সাথে সাথে তুমি কমিউনিটি ডিজাইন করতে পারবে যদি সোশ্যাল ওয়ার্ক বা এরকম কিছু স্টাডি করো। তো ওই কথা মাথায় রেখে আমি ইউথ কমিউনিটি এবং সোশ্যাল ওয়ার্কের উপর ইউনিভার্সিটি থেকে কোয়ালিফিকেশন গেইন করলাম, সাথে সাথে সোশ্যাল ওয়ার্কার হিসাবে জয়েন করলাম টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদেরকে যেভাবে বড় করা হয়েছে, আমাদের কালচার বা পরিবেশ পলিসির সাথে কিন্তু মিল হচ্ছে না। বাবা মার শাসন করেছে বাংলাদেশি বাচ্চাকে, যার জন্য স্কুল এবং সোশ্যাল ওয়ার্ক মিলে ফ্যামিলি থেকে আলাদা করে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের সমাজে বা বাংলাদেশি সমাজে নাই, আমার কাছে এটা পছন্দ হয়নি। ম্যানেজার সাথে যখন আমি কথা বললাম, আমাকে বলা হলো যে নতুন ইনএক্সপিরিয়েন্স তো কিছুদিন পরে ইউজ টু হয়ে যাব, অভ্যস্ত হয়ে যাব, আর আমাকে জাস্ট পলিসি ফলো করতে হবে। ম্যাক্সিমাম আমি 1 বছর কাজ করার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে কিভাবে পলিসি চেঞ্জ করা যায়। এই পলিসিটা আমার কালচারের সাথে যাচ্ছে না। ওই জিনিসটা মাথায় রেখে পলিসি চেঞ্জ করার উদ্দেশ্যে আমার রাজনীতিতে আসা, এবং 2002 সালে জাস্ট আমার মাস্টার্স শেষ করলাম তখন অ্যানথ্রোপোলজির উপর। কারণ শুধু বাংলাদেশি কমিউনিটি না, আমার ইচ্ছে হয়েছিল যে প্রত্যেকটা কালচারকে আমি জানবো, বুঝবো। এবং আমার সৌভাগ্য যে আমি এতটা কালচারের মানুষের সাথে আমি কাজ করতে পেরেছি। এই মুহূর্তে আমার একটা চাইনিজ বড় কমিউনিটি আছে, যে সংগঠনের 200-র অধিক সদস্য আছে। তাদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে ইস্ট ইউরোপের লিথুনিয়া এবং অন্যান্য দেশের মানুষের সাথে কাজ করার। তাদের যখন আমি বলি কাজ করার, বিশেষ করে আমি সোশ্যাল দিকগুলো আমি মানে মানুষকে সাহায্য করতে চেষ্টা করতাম। ওখানে এডুকেশন মানে বাচ্চাদের শিক্ষা, মানুষের যে কালচারাল যে পার্থক্যের জন্য যেসব সমস্যার সম্মুখীন হয়, যেমন আমরা মুসলমান হিসাবে হয়তো মদ পান করি না, কিন্তু কিছু কিছু কালচারে আছে প্রত্যেকটা অকেশনে তারা মদ পান করছে। কিন্তু দেখা যাচ্ছে যে ইউরোপ থেকে যারা ব্রিটেনে আসছেন, আমি নন বাংলাদেশিদের কথা বলছি, অন্যান্য ধর্মের মানুষের কথা বলছি, অনেক সময় দেখা যাচ্ছে যে রাত্রে মদ পান করে তারা চেঁচামেচি করছেন কিংবা মিউজিক বাজাচ্ছেন, যেটা ইংল্যান্ডের কালচারের সাথে যাচ্ছে না, ব্রিটেনের কালচারের সাথে যাচ্ছে না, এবং অনেক সমস্যার আনসোশিয়াল অ্যাক্টিভিটিস ক্রিয়েট হচ্ছে। তখন তাদেরকে কিভাবে এই জিনিসটা বোঝানো যায়, শুধু অ্যারেস্টের মাধ্যমে পাওয়ার প্রয়োগ করে কিন্তু অ্যাওয়ারনেস বিল্ড আপের কাজগুলো আপনি করেছেন মূলত, মানে আপনার সেই আগ্রহ থেকে। জি, আমি একটু আসবো, অবশ্যই আমার একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। বিরতি নিয়ে এসে আপনাদের কাছ থেকে অবশ্যই গল্প শুনবো। পুরো অনুষ্ঠানটাই আপনাদেরকে নিয়েই, আপনাদের গল্প শোনার জন্যই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি আপনাদের সঙ্গে আবার হচ্ছে। দর্শক, দূরদেশের সুখ দুঃখ থেকে নিচ্ছি একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশের সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরেকবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন 3 জন নামকরা বাংলাদেশি। নামকরা এই জন্য বলবো যে বাংলার পতাকা তুলে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আছেন যুক্তরাজ্য থেকে আছেন সাবেক কাউন্সিলর, ব্রিটিশ রাজনীতিবিদ ও অ্যানথ্রোপোলজিস্ট আয়েশা চৌধুরী, সিঙ্গাপুর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পুরস্কার বিজয়ী নাজমুল খান এবং বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী পরিব্রাজক নাজমুন নাহার। 3 জনকে আবারও স্বাগত। নাজমুল খান, আপনারই 24 এশিয়া, এটার এখন কাজের বিস্তৃতিটা কিরকম, কি ধরনের কাজ করেন আপনারা? আচ্ছা, আমি প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই যে সিঙ্গাপুরে আমরা যত বাংলাদেশি আছি এই মুহূর্তে প্রায় 1,20,000 থেকে 50,000 মতো। এটার ওয়ান অফ দ্য মেজর পোর্শন হচ্ছে আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার, যারা তারও একটা মেজর পোর্শন হচ্ছে সিএমটি সেক্টরে কাজ করে, এটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে। তো আমাদের বলা যায় যে ওভারঅল 80 to 90% আমাদের বাংলাদেশি গুলো হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার ইন সিঙ্গাপুরে, আর বাকি হয়তো 10 to 20% হচ্ছে অন্য আদার প্রফেশনাল। এই বড় পোর্শনরা তারা সিঙ্গাপুরে কাজ করেন সাধারণত হচ্ছে লো ইনকাম জবগুলো, এবং তারা অনেক লম্বা সময় কাজ করেন
প্রতিদিনই প্রায় 8 থেকে 16 ঘন্টা পর্যন্ত কাজ করেন এবং অনেকেই এদের মধ্যে তারা দেশে থেকে অনেক টাকা লোন করে আসছেন এবং এই লোনগুলো রিপে করার জন্য তারা ওয়ার্কিং আওয়ারের বাইরে প্রচুর ওভারটাইম করেন উইকেন্ডে এবং পাবলিক হলিডে। এই কারণে তারা খুব অল্প সময় পান তাদের নিজেদের আপগ্রেড করতে। তো আমরা 24 থেকে যে জিনিসটা নোটিস করলাম যে এদেরকে কিভাবে, কারণ এরা এত লম্বা সময় কাজ করার কারণে 5-10 বছর ধরে একই জব করতেছে, সেম জব দে আর অ্যাকচুয়ালি ডুইং ওভার এন্ড ওভার এগেন। আমরা চিন্তা করলাম এদেরকে কিভাবে আপগ্রেড করা যায়, কিভাবে তাদেরকে বিভিন্ন ভাবে ট্রেন আপ করা যায়, এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমরা করি সেটা হচ্ছে মেন্টরশিপ। এরা হয়তো বা অনেকেই জানে না এখানে লোকাল, এরা অনেকে হয়তো বা দেশে থেকে হাই স্কুল কিংবা কলেজ ড্রপ কিংবা ইউনিভার্সিটি ড্রপ, এরা এখান থেকে সিঙ্গাপুরে কিভাবে পড়াশোনা করতে পারে এই মেন্টরশিপ কিংবা এই গাইডলাইনটা তারা জানে না। আমরা এই জায়গায় তাদের অ্যাসেস করি, পাশাপাশি আমরা 24 তাদের জন্য ফ্রি কম্পিউটার এডুকেশন স্কুল আমরা প্রোভাইড করি এবং গত 7 বছরে আমরা 60টা ব্যাচে 3500 মাইগ্রেন্ট ভাইকে ট্রেন আপ করেছি। ওকে, গুড, ভেরি গুড, ভেরি গুড ইনিশিয়েটিভ। আমি একটু এবার যাব নাজমুন নাহারের কাছে। নাজমুন নাহার, মানে আপনার গল্প তো শুনছি, এর মধ্যে আসলে এই তো বিশ্ব ভ্রমণ তো আর চারটিখানি কথা নয়, অনেক টাকা পয়সা খরচের ব্যাপার। সেটা আপনি কিভাবে সংস্থান করেন? আমি তো 25 বছর ধরে ভ্রমণ করছি। সো আমি যখন সুইডেনে পড়াশোনা করতে গেছি তখন থেকে তো আমার কাজ শুরু হয়েছে। পড়াশোনার পাশাপাশি কাজ করে পয়সা উপার্জন করতাম এবং সেই পয়সা দিয়ে আমি ট্রাভেল করতাম। মানে নিজের পয়সা দিয়েই ট্রাভেল করছেন, মানে কোনো স্পন্সর আপনি এখনো পর্যন্ত পাননি? না, গল্পটা আমি বলছি। আমি খুব ওই পয়সার মধ্যে কিভাবে কম খরচে ট্রাভেল করা যায় সেটা আমি রিসার্চ করে আমি বের করতাম। আমি প্রচুর পড়াশোনা করেছি, যে আমি জোন করে করে ট্রাভেল করেছি, যেমন পশ্চিম আফ্রিকার 15 দেশ, পূর্ব আফ্রিকার 15 দেশ, তারপর দক্ষিণ আমেরিকা, এভাবে করে করে একটা দেশে আমি স্টার্ট করতাম, একদম টানা 12টা বা 15টা দেশ ট্রাভেল করতাম, এরপরে পরবর্তী দেশ থেকে আমি ফ্লাই ব্যাক করতাম। এভাবে আমি খুব কম খরচে ট্রাভেল করার জন্য জোন করে করে ট্রাভেল করেছি। ইয়থ হোস্টেলে থেকেছি, তারপর খাওয়া দাওয়া হয়তো দেখা যাচ্ছে সেটাও মিনিমাইজ করে খেতাম যেন কম খরচ হয়। আর 100 দেশ যখন আমার ভ্রমণ শেষ হয়েছে তখন আমি কিছু স্পন্সর পেতে আমি শুরু করি আর কি। আচ্ছা, এখন আপনি মোটামুটি স্পন্সর পাচ্ছেন, তাই তো? কখনো পাচ্ছি, কখনো পাচ্ছি না। যখন পাচ্ছি না তখন আবার কাজের থেকে পয়সা সেভ করে সেটা দিয়ে ট্রাভেল করতে হচ্ছে। ইটস বিগ স্ট্রাগল অ্যাকচুয়ালি, ইটস নট সো ইজি। অবশ্যই ইজি নয়, অবশ্যই। আর আমরা খুব মানে অপেক্ষায় আছি যে বাংলা এখন জাতিসংঘের হিসাব অনুযায়ী 195টা দেশ, সেটিও হয়তো আপনি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবেন ভ্রমণ করে। আমরা খুব, যদিও জাতিসংঘের সদস্য বাইরেও কিছু দেশ আছে সে জায়গাটায়। আয়শা চৌধুরী, এই যে আমি সেগুলো ট্রাভেল করবেন, হ্যাঁ অবশ্যই আমি আসবো আপনার কাছে। আয়শা চৌধুরী, আপনি যে ইনিশিয়েটিভগুলো নিয়েছিলেন যে মানুষকে বোঝানো, অন্তত আপনার কালচার মানে বাঙালির কালচারের সঙ্গে যারা জড়িত তাদেরকে অ্যাওয়ার করা, কতটুকু আপনি সফল হয়েছেন বলে আপনার মনে হয়? আমি বলবো যে আমার কাজ যখন শুরু করি তখন আজকের মতো সোশ্যাল মিডিয়া ছিল না। ইভেন আমাদের বাংলাদেশে এখন এই মুহূর্তে বেশ কিছু চ্যানেল আছে ইংল্যান্ডে, তখন কিন্তু আমাদের কোনো বাংলাদেশি চ্যানেলও ছিল না। তো আমাদের কাজগুলা কিন্তু প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পাবলিসিটি করেছি, তারপরে লিফলেটের মাধ্যমে, যেখানে বাংলাদেশি মানুষের সংখ্যা বেশি, বিভিন্ন মেলাগুলোও কিন্তু অন্যরকম হয়েছিল। আমরা গত কয়েকদিন আগে লোকাল একটা চ্যানেলে এই সাবজেক্ট নিয়ে আলাপ করেছি। তো আমাদের যেটা বললাম যে এখন তো মডার্ন যুগে আমাদের পাবলিসিটি বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি একটা মেসেজ দিলে 300 মানুষের কাছে সেকেন্ডের মধ্যে পৌঁছে যাচ্ছে, তখন এরকম ছিল না। বাট তারপরেও আমি বলবো যে সবার যে সহযোগিতা, সাপোর্ট এবং ইন্টারেস্ট, সততা বা কাজ করার যে ইচ্ছা, একে অন্যকে সাহায্য করার যে প্রবল ইচ্ছা, তা থেকে কিন্তু আমরা সুন্দর করে বাংলাদেশি কমিউনিটিতে আবার আমাদের যে ইউনিটি, যখন কোনো সমস্যার কথা বলি তখন কিন্তু সবাই এক হয়ে যায়, তাই না? তো ঠিক কিভাবে আমাদের বেশ কিছু সংগঠন, সুনামধন্য সংগঠন, বড় বড় সংগঠন আছে, সবকটা সংগঠনের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে বা এখনো কাজ করে যাচ্ছি। নারীদেরকে নিয়ে একটা সুন্দর একটা সংগঠন আছে, মহিলা অঙ্গন,
আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বা দেখতে পারবেন। মহিলাঙ্গনের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি এবং আরো বেশ কিছু সংগঠন আছে, এই মুহূর্তে সবকটা সংগঠনের নাম নেওয়া সম্ভব না। তো এক একটা সংগঠনের মাধ্যমে আমরা এক একটা পলিসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি বা চেঞ্জ করার। অনেক সময় দেখা যাচ্ছে পলিসি আছে কিন্তু আমাদের জীবনে সেটা প্রয়োগ হচ্ছে না। তো অ্যাগেন অ্যাওয়ারনেসের মাধ্যমে সেগুলা শুধু সোশ্যাল ওয়ার্ক না, সেখানে এডুকেশনের সমস্যা হয় না যে ধরেন পরের প্রজন্ম না আপনাদের না আপনারও ছেলে মেয়ে যারা সেই প্রজন্মকে তো আসলে এখানে টেনে আনা, কারণ তারা বেড়ে উঠছে একদম ইংল্যান্ডের কালচারের সঙ্গে, তাদের বন্ধু বান্ধব সব হয়তো সেখানকার নাগরিক, সে জায়গাটা তাদেরকে কিভাবে আসে অ্যাওয়ার করেন আপনারা? সো এ ব্যাপারে আমরা কিন্তু সবসময় চেষ্টা করেছি বাংলাদেশের রাষ্ট্রদূত বা যে প্রতিনিধি আছেন ওনার সাথে সবসময় কাজ করার চেষ্টা করেছি, যাতে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বাংলাদেশে গেলে যে নিরাপত্তা বা এয়ারপোর্টের যে হয়রানি এগুলা যদি না হয়, সুন্দরভাবে যদি আমরা প্রথমে হচ্ছে যে নিজের চোখে দেখা, এই যে আমাদের নাজমুন নাহার বোন বিভিন্ন দেশে যাচ্ছেন, দেশে গিয়ে নিজের চোখে দেখে আসা আর গল্পের বইয়ে পড়ে শেখার মধ্যে একটু পার্থক্য আছে। তো আমরা যখন গল্প পড়ি, বাচ্চারা শুনছে, মিডিয়াতে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়াতে দেখছে, কিন্তু নিজের চোখে দেখার মধ্যে একটা পার্থক্য আছে যে মানে অনুভব করতে পারবে না। তো অনেক সময় দেখা যায় যে সেফটি সিকিউরিটি বা অন্যান্য রিজনের জন্য আমাদের বাচ্চারা মনে করেন হলিডে সময় আসলে ইউরোপে চলে যাচ্ছে অথবা মিডল ইস্টে চলে যাচ্ছে না বাংলাদেশে। তো আমরা চেষ্টা করি আর কি সবাইকে উৎসাহ দেওয়ার, বিভিন্ন পজিটিভ দিকগুলা তুলে ধরার, যাতে আমাদের রুটের সঙ্গে তারা পরিচিত হতে থাকে, রুটটাকে অন্তত জানে। জি, অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলা নিয়ে আমরা গর্ব করতে পারি এবং আমাদের বাচ্চারা কিন্তু সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করছে। জি, নাজমুন আপা, আপনার কাছ থেকে জানি আপনি গাজা ভ্রমণ করেছেন, আমি জানি সেখানটার অবস্থা যখন দেখেছেন, এখন যে অবস্থা আপনি বোধহয় গিয়ে মেলাতে পারবেন না। এই মানবতার কথা বলি আমরা, আপনিও মানবতার পতাকা তুলে, বাংলার পতাকা তুলে ঘুরে বেড়াচ্ছেন। মানবতা কোথায় বিশ্বে এখন? মানবতা অ্যাকচুয়ালি তো মানুষের ভেতরে থাকতে হয়, প্রথমেই মানুষের চিন্তার মধ্যে। চিন্তা থেকেই যদি না আসে, এই সকল চিন্তা থেকে কিন্তু যেটা আমাদের সাইকোলজিক্যাল স্ট্রাগল বলি, সেই স্ট্রাগল গুলো তো আসলে আমরা এখন অতিক্রম করতে পারিনি। বিশ্ব যে আজকে যে মানবতার মানে হুমকি সম্মুখে দাঁড়িয়ে আছে, স্পেশালি যে গাজার মধ্যে যে অবস্থা, ফিলিস্তিনের মানুষের যে অবস্থা, যেটা আমি অ্যাকচুয়ালি চোখে দেখেছি। আমি জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছি, রামাল্লাহ, বেথলেহেম থেকে শুরু করে অন্যান্য যে শহরগুলো আছে সেগুলো ঘুরেছি। আমি যেদিন গিয়েছি সেদিনও কিন্তু বম্বিং হয়েছে এবং ওখানে ফিলিস্তিনে 10 জন মারা গেছে সেদিন নাবলুস শহরে। সেটাও আমার জন্য খুবই ভীতিকর ছিল। কিন্তু তখন মানুষের চোখে মুখে যে একটা আতঙ্ক, এবং ফিলিস্তিন থেকে বাচ্চারা পড়াশোনা করতে ইয়েতে আসে, আপনার ওই যে ইসরায়েলের মধ্যে আসে, ইসরায়েলের মধ্যে বর্ডার ক্রস করে আসে, কারণ জেরুজালেম তো তারা দখল করে নিয়েছে। তো জেরুজালেমে যে বাচ্চাগুলো পড়াশোনা করতো সেটা তো ফিলিস্তিনের মধ্যে ছিল, কিন্তু সেপারেশন ওয়াল হয়ে যাওয়ার পরে এখন সকল বাচ্চারা বাসে করে আসে, আবার বাসে করে যায়, তাদেরকে একটা কার্ড শো করতে হয়। এটাও কিন্তু তাদের একটা স্ট্রাগল, বর্ডারে ওয়েট করতে হয়, বর্ডারে বাস দাঁড়ায়, একদম ইমিগ্রেশন সিস্টেমের মতোই কিন্তু তারা এসে পড়াশোনা করে। তো সেটা একটা খুবই মানে দুঃখজনক ছেয়েছে। এবং এমনও আমি দেখেছি যে ফিলিস্তিনের মধ্যে যে রিফিউজি ক্যাম্পগুলো আছে সেখানে ওয়ালগুলো এমন ভাবে দেওয়া যে সেটার মধ্যে কোনো দরজা নেই, একটার পর একটা ঘর বাড়িগুলো এবং উঁচু উঁচু পাহাড়ের কোলে, এবং সেখানে গেলে আপনার চোখে পানি পড়বে যে তারা জানলা দিয়ে বাচ্চারা বের হচ্ছে, মনে হয় যে কোনো একটা গুহার মধ্যে তারা বসবাস করছে, খেতে পারে না অনেক বাচ্চারা, খুবই ভয়ানক। আর এখন তো অ্যাকচুয়ালি এটা মানে ধ্বংসস্তূপ, মৃত্যুপুরী, একদম মৃত্যুপুরী বলা যায়। প্রতিদিন 100, 150, 200 করে মানুষ মারা যাচ্ছে এবং বিশ্ব মোড়লরা এটা দেখে বলে মনে হয় না, চোখে পট্টি বেঁধে বসে আছে, অনেকটা এরকমই। আমি মানবতার গল্প যেহেতু করছি, নাজমুল খানের কাছে আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। নাজমুল খান যেহেতু মানবতার জন্য কাজ করছেন, প্রবাসী বাংলাদেশের জন্য কাজ করছেন, তাদেরকে ডেভেলপমেন্টের জন্য, কিন্তু মানবতার জন্য তো অবশ্যই আমি সে জায়গাটায় আলোচনায় আসবো। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার চুয়েল। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন আয়েশা চৌধুরী, নাজমুল খান এবং নাজমুন নাহার। তিনজনকে আবারও স্বাগত। নাজমুল খান, যেটি বলতে যাচ্ছিলাম যে এই যে প্রবাসী যাচ্ছে শ্রমিকরা, বিশেষ করে আপনি যেটা বললেন যে শ্রমিকরাই আসলে বেশি যাচ্ছে, সিঙ্গাপুর তো আছেই, সেখানে দেখা যায় যে কোনো কিছু জানেই না, ইংরেজিটা তো জানেই না, কোনো কমিউনিকেশন করতে পারে না,
কোনো প্রশিক্ষণ নাই, সেই জায়গাটায় আসলে কিভাবে ফোকাস দেয়? আপনি কিছু প্রশিক্ষণের কাজ করছেন, ভালো, অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু আমরা তো আমাদের এখানে প্রশিক্ষণ দিয়ে পাঠানো উচিত ছিল তাদেরকে। অসংখ্য ধন্যবাদ। তো আমাদের দেশে আসলে কয়েকটা কি বলে ট্রেনিং সেন্টার আছে, কিন্তু তারা স্পেসিফিকলি সিএমপি সেক্টরের জন্য হচ্ছে কিছু কিছু ট্রেনিং প্রোভাইড করে থাকে এবং সেখান থেকে কিছু ডেলিগেটর নিয়ে আমাদের সিঙ্গাপুরের লোক আসে, কিন্তু সেটা পরিমাণের তুলনায় খুব অল্প। এছাড়া সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানি যখন তারা লোক হায়ার করে, তখন দেখা যায় যে কোনো কোনো হেজার এজেন্সি আছে কিংবা তাদের কোনো কোম্পানি স্টাফরা, সুপারভাইজার কিংবা ম্যানেজার যারা আছে, তারাও বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিংবা দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন লোক রিক্রুট করে থাকি, স্কিল এবং নন স্কিল দুইটা ক্যাটাগরিতে। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদের মেজরিটি বাংলাদেশিরা, বিশেষ করে যারা বিভিন্ন কি বলে গ্রাম অঞ্চল থেকে আসেন, তারা সাধারণত ইংলিশ কমিউনিকেশন খুব একটা ভালো না, কারণ সিঙ্গাপুরের প্রাইম মেইন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। তো তারা এসে অনেক ডিফিকাল্টিস ফেস করেন আর কি, স্পেশালি প্রথম কয়েক বছর। তারপর তারা যখন হচ্ছে অ্যাডপ্ট করে ফেলেন এখানে ইংলিশটা, বেসিক কমিউনিকেশনটা, তারা আস্তে আস্তে ক্রমান্বয়ে ভালো করতে থাকেন। আরেকটা যে চ্যালেঞ্জগুলো দেখতেছি সেটা হচ্ছে যে সিঙ্গাপুরের শিক্ষার মান কিন্তু অনেক ভালো অন্য দেশের তুলনায়। আমাদের দেশে যেমন হচ্ছে এখনো গ্রাম অঞ্চলগুলো স্কুলতে ইংলিশের প্রচলন ভালো না, কিংবা আপনার আদার্স কমিউনিকেশন জিনিসগুলো আমরা মানে বই পড়ি শুধুমাত্র পাশ করার জন্য, ঠিক আছে, জ্ঞান অর্জনের জন্য পড়ি না। তো আমরা বইয়ের বাইরে খুব কম নলেজই থাকে। তো এইসব জিনিসগুলো যেমন হচ্ছে অ্যানালাইসিস স্কিল কিংবা অ্যানালিটিক্যাল স্কিল, কিংবা ধরেন আউট অফ দ্য বক্স চিন্তা করা, কিংবা কোনো একটা ক্রাইসিস পরিবেশে কোন ধরনের ইমিডিয়েট ডিসিশন গুলো নেওয়া যায়, টিম ম্যানেজমেন্ট গুলো, প্রবলেম ম্যানেজমেন্ট গুলো, এই জিনিসগুলোর সম্বন্ধে আমাদের ধারণা একটু কম। তো তারা প্রথম কয়েক বছরে এই চ্যালেঞ্জ গুলো ফেস করে, কিন্তু যারা মোটামুটি ভালো মেন্টর পায়, গাইডলাইন পায় এবং খুব সহজে তারা ক্যারিয়ার ট্র্যাকটা ধরতে পারে, হতে পারে সেটা সেফটি প্রফেশনে, এখানে সেফটি সুপারভাইজার আছে, কোঅর্ডিনেটর আছে, অফিসার আছে, কিংবা আদার ইঞ্জিনিয়ারিং লাইনে, তারা যদি একটু ট্র্যাকটা ধরতে পারে তাহলে তারা ওভার দ্য টাইম হয়তো তারা বেশ ভালো করতে পারে। জি, তো আমরা 20 থেকে এই জিনিসগুলো চেষ্টা করি তাদেরকে সাপোর্ট করতে, কম্পিউটার ট্রেনিং প্লাস আদার কমিউনিকেশন স্কিলের ট্রেনিং এর বাইরে থেকে। আয়েশা চৌধুরীর কাছে আসে। আয়েশা চৌধুরী, আমাদের ব্রিটেন, আমাদের অন্তত শিক্ষার্থী যারা আছে, ভালো স্টুডেন্ট বলি, আর একটু কম ভালো হলে যাদের টাকা আছে তারাও যেতে চায়, কিন্তু ইউকেতে ইদানিং স্টুডেন্টদের জন্য খুব খুব ভালো অবস্থা আছে তা না। পড়াশোনা খরচ থেকে শুরু করে সুযোগ সুবিধা অনেক কমে গেছে। সে জায়গাটায় অনেকেই উচ্চশিক্ষার যে ভালো জায়গায় যাবে সে জায়গাটা একটু সমস্যার মধ্যে পড়ছে। সেটি নিয়ে কাজ করার কি কোনো সুযোগ আছে আপনাদের? যেহেতু আপনার দল এখন ক্ষমতায়, সেটা সেই জন্য মানে আপনি যে লেবার পার্টি করেন সেটা এখন ক্ষমতায়, এই কারণে এই প্রশ্নটা করা। জি, ধন্যবাদ আপনাকে। আসলে গত কয়েক বছর থেকে যেটা আমি চেষ্টা করে আসছি, বাংলাদেশ থেকে যারা শুধু স্টুডেন্ট ভিসা না, ইভেন কেয়ার ভিসা বা অন্যান্য ভিসায় যারা আসতে চাচ্ছেন, যে প্রথমে যেটা জানতে হবে যে এখানকার লাইফস্টাইলটা এখন খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে। রেন্টেড অ্যাকোমোডেশনের যে কস্টটা, বিশেষ করে আমাদের যে পয়সা চেঞ্জ করার পরে বাংলাদেশের পয়সা এত ডিভ্যালু হয়েছে যে লক্ষ লক্ষ টাকা সেন্ড করার পরে দেখা যাচ্ছে যে এক মাসের রেন্টটাও হচ্ছে না, বাড়ি ভাড়াটা হচ্ছে না। তো আমরা জানি যে অনেক বাবা মা কষ্ট করে ছেলে মেয়েদেরকে সুন্দর ভবিষ্যতের জন্য পাঠাচ্ছেন, কিন্তু টাকা পয়সা দিয়ে মানে করতে পারছেন না আর কি, কুলিয়ে উঠতে পারছেন না। অনেক সময় বাংলাদেশে থেকে তারা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তথ্যগুলা পেয়ে থাকেন, সবকটা তথ্য কিন্তু সঠিক হচ্ছে না। গভর্নমেন্টের হচ্ছে কাজ হচ্ছে প্রথমে যারা এদেশে আছে তাদেরকে, কিন্তু এখানে আপনারা জানেন যে ব্যাংক অফ ইংল্যান্ডের যে রেটটা এখন খুবই হাই, যার জন্য এখানে যারা স্থায়ীভাবে বসবাস করছেন ফাইন্যান্সিয়ালি তাদেরও কিন্তু অবস্থা করুণ বলা যায়, শোচনীয় ইন ডিফারেন্ট ওয়েজ। ঠিক ওই সময় যখন বাংলাদেশের মতো দেশ থেকে যারা আসেন এসে কাজ পাচ্ছে না, অনেকের ধারণা যে ফিটা কাজ করে তুলে ফেলবেন, কিন্তু রিয়েল লাইফে সেটা সম্ভব হচ্ছে না। ইউনিভার্সিটির পড়ার পাশাপাশি কাজটাও তো আপনাকে পেতে হবে এই সময়, এবং স্কিলের অভাবে অনেক সময় অনেকে জব পাচ্ছেন না এবং অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। তো এইসব জিনিসগুলো কিন্তু আগে থেকে বুঝে সঠিক তথ্য নিয়ে যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে মনে হয় প্রথমেই সুবিধা হবে। আর তার
তারপরে হচ্ছে এখানে গভর্নমেন্টের যেসব পলিসিস আছে সেগুলা অবভিয়াসলি চেষ্টা করা হয় যাতে উন্নত করা যায়, যাতে বাংলাদেশ থেকে যারা আসছেন অন্তত ওভারক্রাউডেড সিচুয়েশনে থাকতে না হয়। কিন্তু একদিক দিয়ে যখন আপনি হেলথ অ্যান্ড সেফটির কথা চিন্তা করবেন, অন্যান্য ফেসিলিটির কথা চিন্তা করবেন, তখন কিন্তু এক্সপেন্সটা আবার বেড়ে যাচ্ছে। যদি যথেষ্ট টাকা পয়সা থাকে তখন কিন্তু আবার সমস্যা হওয়ার কথা না। আপনি সুন্দরভাবে পড়াশোনা করে সুন্দর একটা মানে যথেষ্ট টাকা পয়সা ছাড়া এই মুহূর্তে আসলে ইউকেতে পাঠানো কঠিন, একদম সোজা বাংলা যেটা বলা যায় আর কি, যে ওই যে কাজ করে আপনি টাকা তুলে নেবেন বা খরচ চালাবেন সেটা সম্ভব হবে না, একদম পরিষ্কার। নাজমুন নাহার, এই যে এতগুলো দেশ ঘুরলেন আপনি, সবার কথা তো বলা যাবে না, খুব আকর্ষণীয় কোন দেশের মানুষকে মনে হয়েছে, মানবিকতা থেকে শুরু করে আতিথেয়তা থেকে শুরু সবকিছু, এবং সবচেয়ে খারাপ কোন দেশটার কথা মনে হয়েছে? পৃথিবীর সব দেশই সুন্দর, সব দেশের মানুষের মাঝেই কিন্তু মানবিকতা আছে, আবার সকল দেশের মানুষের মাঝেই কোথাও কোথাও হয়তো অমানবিকতা যেটা আছে, অমানবিকতা আছে। অমানবিকতা আছে। তো এটা আমি মনে করি যে পুরো পৃথিবীটা একটা দেশ, পুরো পৃথিবীর সকল মানুষই ভালো, সকল মানুষই সুন্দর, সেটা আমার কাছে মনে হয়, সেটা আমি সবসময় বলে থাকি। তো সেটা স্পেসিফিক বলা যায় না, কিন্তু তার মাঝে কিছু কিছু জোন আছে, যেমন আমার কাছে যেমন আফ্রিকাতে অনেকে কিন্তু ভয় পায় যেতে, কিন্তু আফ্রিকার মানুষ যারা টুরিস্টদেরকে দেখলে তারা বলে যে টুরিস্টরা হচ্ছে আমাদের জন্য অ্যাঞ্জেল, মানে তারা খুবই টুরিস্টদের সাথে খাতির করে এবং খুব ভালো বিহেভ করে টুরিস্টদেরকে সাথে। এবং যেখানে আমি বিপদে পড়েছি মানুষ কিন্তু পিছন থেকে এসে আমাকে হেল্প করেছে, স্পেশালি আফ্রিকাতে। এবং দক্ষিণ আমেরিকার কথাও বলা যায়, দক্ষিণ আমেরিকা স্পেশালি কলম্বিয়াতে খুবই ভালো লেগেছে আমার কাছে, কলম্বিয়ার মানুষজন খুবই আন্তরিক, চিলের মানুষজন খুবই আন্তরিক। ওই দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া থেকে শুরু করে একদম অ্যামাজন পর্যন্ত যে জোনটা আছে, এই জোনের মানুষগুলো কিন্তু খুবই আন্তরিকতা দেখায়। এছাড়া আপনার ধরেন ইরানের মানুষ খুবই আন্তরিক, আফগানিস্তানে খুবই আমার কাছে ভালো লেগেছে, আফগানিস্তানের মানুষ কিন্তু খুবই হেল্পফুল, খুব ভালো। আফগানিস্তানের মানুষ খুব ভালো মনে হচ্ছে আপনার, ভেরি গুড। যদিও আমাদের ধারণাটা মানে জঙ্গি, তালেবান সবকিছু মিলে আমাদের ধারণাটা একটু অন্যরকম। জি না, তালেবান অ্যাকচুয়ালি আমি যখন গিয়েছি তালেবানরা আমাকে উল্টো হেল্প করেছে, তারা আমার সাথে আন্তরিকতা দেখিয়েছে। তালেবানদের কাছ থেকে আমি ভিসা নিয়েছি পাকিস্তানের পেশোয়ার থেকে। সেখানে তাদের পলিটিক্যাল প্রবলেম আছে, বা তাদের নারীদের এখন শিক্ষা ব্যবস্থা ক্লাস 7 পর্যন্ত নারীরা পড়তে পারে, সেটা একটা ডিফারেন্ট ইস্যু, সেটার জন্য সাফার করছে তাদের দেশের নারীরা। এছাড়া তালেবানদের যে বিহেভ টুরিস্টদের প্রতি, সেটা খুবই ভালো ছিল, তারা আমাকে খুবই ওয়েলকাম করেছে। কিন্তু অনেক জায়গায় কিন্তু ডেঞ্জারাস ছিল, যে বম্বিং হতে পারে বা কোনো ধরনের বিপদ হতে পারে, সেটার জন্য খুবই কেয়ারফুল আমাকে থাকতে হয়েছে। ধরেন 3 কিলোমিটার যখন আফগানিস্তানে ড্রাইভ করা হয়, 3 কিলোমিটার যাওয়ার পরে খাইবার পাসের যে রাস্তাটা, যেটা শুরু হয়েছে পাকিস্তানের বর্ডার থেকে একদম আফগানিস্তানের ক্যাপিটাল পর্যন্ত, সেখানে যে পুরো রাস্তার মানে 3 কিলোমিটার 4 কিলোমিটার ড্রাইভ করলেই একটা জোন থাকে, যেটা সিকিউরিটি কন্ট্রোল, এবং সেখানে অনেক কয়েকজন পুলিশ থাকে, এবং তাদের পুরো শরীর জুড়ে কিন্তু অস্ত্র থাকে, এবং তারা জিজ্ঞেস করে আর কি যে কোথা থেকে এসেছি বা কেন যাচ্ছি। এটা দেখলে ভয় পেতেন, তাই তো? একটা ভয় না, একটা কেমন যেন একটা ভিতরে এক ধরনের একটু খারাপ লাগে, যে হয়তো সব তালেবান তো ভালো না, কেউ খারাপ হতে পারে। সেই জায়গায় খারাপ জায়গাটায় আসতে চাই, কারণ আপনি একজন নারী হিসেবে, মানুষ হিসেবে, আমরা মানুষ হিসেবে অবশ্যই ভাবতে চাই, ভাবি। নারী হিসেবে যখন যাচ্ছেন সে জায়গাটায় পৃথিবীর বহু জায়গায় নারীরা নিষ্পেষিত হচ্ছে নানাভাবে, সেরকম কোনো সমস্যার মুখে পড়েছেন? আমি যখন বাংলাদেশ থেকে আমি বের হয়ে গেছি এবং আমার পিছনে ব্যাকপ্যাক ছিল, আমার টোটালি একটা ট্রাভেল লুক, আমি দেখেছি যে বরং আরো মানুষ হেল্প করছে, এবং যেই নারী হিসেবে যে অসমতা, সেটা কিন্তু আমি দেখিনি পৃথিবীতে। নারী হিসেবে বরং যে সমতা, সেটাই দেখেছি। বিভিন্ন জায়গায় যখন ছেলেরা মেয়েরা একসাথে ট্রাভেল করে এবং সেটা ইয়থ হোস্টেলে থাকে, সেখানে দেখছি যে ছেলেরা মেয়েরা একই সাথে একই ডর্মের মধ্যে থাকছে, কেউ কারোর দিকে তাকাচ্ছেও না, কেউ হাই বললে তাহলে তাকে হাই বলা হয়, এছাড়া কিন্তু আরো কেউ কারোর দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সবাই ভ্রমণে বেরিয়েছে। আর সামাজিক যে প্রতিবন্ধকতা, যেটা আপনি হয়তো জানতে চাচ্ছেন, সেটা আমি যেমন অনেক জায়গা আছে খুব অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, যেমন আমি বেলিজে দেখেছি, ক্রে ককার একটা আইল্যান্ড আছে যেখানে 12 বছর বয়সী মেয়েরা বিয়ে হয়। আফ্রিকার অনেক দুর্গম জায়গার মধ্যে, যেমন সুদান, হ্যাঁ, উত্তর সুদান, দক্ষিণ সুদানের একদম দুর্গম যে জায়গাগুলো আছে, সেখানে কিন্তু মেয়েদেরকে খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হয়, এবং সেখানে নারী শিক্ষার অনেক অভাব। আমি যখন গিয়েছি সাউথ সুদানের যে
পিস মিনিস্টার, উনি আমাকে বলেছে যে তুমি আমাদের দেশের মেয়েদেরকে কিছু গল্প শুনিয়ে যাও, পিছিয়ে পড়া নারীরা যারা আছে। ওদের ন্যাশনাল টেলিভিশনে তখন আমার স্পিচটা তারা প্রচার করেছে এবং সেখানে অনেক মহিলারা অংশগ্রহণ করেছে সেখানে। এটা তাদের জন্য একটা উৎসাহ ছিল যে আমি যে সারা পৃথিবী ভ্রমণ করছি, এরকম অনেক জায়গার মধ্যে, যেমন অ্যাঙ্গোলার কিছু কিছু জায়গা আছে, তারপরে স্পেসিফিক কিছু কান্ট্রি আছে যেখানে পৃথিবীর সব জায়গায় সেই সমস্ত জায়গাগুলো, যেমন যেমন অ্যামাজনে গেলে কিন্তু ওখানে দেখা যায় যে ওখানে নারীরা মানে গল্প আপনি 178টা দেশ, তো গল্প করতে গেলে গল্প শেষ হবে না, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি একটু ছোট করে জানার চেষ্টা করলাম আপনাদের দুজন। আয়েশা চৌধুরী যদি থেকে থাকেন একটু আসবেন, আমাদের অনুষ্ঠান একদম শেষের পর্যায়ে। আয়েশা চৌধুরীকে একটু ধন্যবাদ দেওয়ার ছিল, তাকে আমরা মানে এই মুহূর্তে পাচ্ছি না, ভিডিওটা অফ আছে। জি, আশা চৌধুরী বেরিয়ে গেছেন, আপনি কাজে বেরোবেন সম্ভবত, দুঃখিত আপনাকে। কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নাজমুল নাহার অনেক ধন্যবাদ, নাজমুল খান অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের জায়গায় কাজ করতে থাকুন, সামনে এগিয়ে যান, বাংলাদেশ আপনাদের মাধ্যমে গর্বিত। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা তো জানাচ্ছি, আপনারা দেখছেন, তবে সব কথা তো আমরা জানি না। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যা আমাদের জানতে হবে, আর আমরা জানলে জাতি জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান, আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তা পাঠাতে পারেন আমাদের ঠিকানা, আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা durdesh.dbc@gmail.com এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখা হবে আগামী শুক্রবার। ডিবিসির সঙ্গে থাকবেন।